বিশ্বে মোবাইলের সবচেয়ে বড় যে 3 ব্র্যান্ড আছে তার মধ্যে শাওমি একটা। গোটা দুনিয়ায় ফোনের যে বড় 3টা বাজার আছে, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, সেগুলোর মধ্যেও 2টাতে এরা রীতিমতো ডমিনেটিং পজিশনে আছে। অথচ এই কোম্পানিটা কিন্তু খুব বেশি দিন হয় নাই তৈরি হয়েছে। 2010 সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হয়েছে শাওমি। তাহলে এত দ্রুত কিভাবে এটা উপরে আসলো? এটার কৃতিত্ব দিতে হবে শাওমির ফাউন্ডার লেই জুনকে। এই মানুষটা এক অর্থে পুরো ফোনের বাজারটাই বদলে দিয়েছে। তার জার্নিটা এক কথায় অসাধারণ। এই মানুষটাকে কত ধরনের বাধা যে পার হতে হয়েছে তা অকল্পনীয়। লেই জুন সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি। তার জন্ম চীনের হুবেই প্রদেশে খুব সাধারণ পরিবারে। সেখানকার অনুন্নত এলাকায় ছোটবেলা কেটেছে তার বাবা মা ছিলেন স্কুল টিচার। ছোটবেলা থেকেই লেই জুন ভালো স্টুডেন্ট ছিলেন, খুব খাটতে পারতেন। 1987 সালে তিনি চীনের উহান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখার সুযোগ পান। এই বিশ্ববিদ্যালয়টা সে সময় থেকেই চীনের টপ ইউনিভার্সিটিগুলোর একটা। এখানে চান্স পাওয়ার পর লেই জুন অদ্ভুত এক ঘটনা ঘটিয়েছিলেন। তিনি 4 বছরের কোর্স শেষ করেছিলেন মাত্র 2 বছরে, তাও ভালো নাম্বার নিয়ে যেন তেনভাবে না। আর এই 2 বছর যে তিনি শুধু মুখ গুজে পড়ালেখাই করেছেন তা কিন্তু না। লেই জুন ওই সময় থেকেই নানা ধরনের প্রোগ্রামিং রিলেটেড কাজকর্ম করতেন। চীনে প্রথম দিকে যে অ্যান্টিভাইরাস তৈরি হয়েছিল তার একটা কিন্তু এই লেই জুনের তৈরি করা। সেটার নাম ছিল ইমিউন 90। এইটা তৈরির পর বিক্রি করে ভালো আয় ইনকামও হয়েছিল তার। আর এই অ্যান্টিভাইরাস তৈরির মধ্য দিয়ে লেই জুনের আরেকটা লাভ হয়েছিল, আর তা হলো সবাই তার নামটা জেনে গিয়েছিল। প্রোগ্রামিং কমিউনিটিতে তার একটা আলাদা রেসপেক্ট তৈরি হয়েছিল। কোর্স শেষ করার পর লেই জুন চিন্তা করেন যে তিনি ব্যবসা করবেন। ভার্সিটির কয়েকজন সিনিয়রের সঙ্গে টিম আপও করে ফেলেন। সানসে নামের একটা প্রতিষ্ঠান তৈরি করেন তারা সবাই মিলে। এটা কম্পিউটার বিক্রি করতো, সফটওয়্যার বানাতো, নানা ধরনের কাজ করত। কিন্তু এই প্রতিষ্ঠানের সলিড কোনো লিডারশিপ বা ফোকাস ছিল না, যে কারণে শেষ দিকে যেয়ে ব্যবসাটায় লস হয় সবার, বন্ধই হয়ে যায় পুরো ব্যবসা। লেই জুন উদ্যোক্তা জীবনের শুরুতেই বড় ধাক্কা খান। তো যাই হোক, 1996 সালে লেই জুন জয়েন করেন কিংসফটে। এটা তখন ছোট একটা সফটওয়্যার ফার্ম। লেই জুন সহ মাত্র 6 জন এমপ্লয়ি এখানে কাজ করে। এই প্রতিষ্ঠানটা এসে ব্যাপক খাটতে শুরু করেন লেই জুন। বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসেন তিনি সামনে, সেগুলো দিয়ে প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিতে থাকেন। 2 বছরের মাথায় তাকে কিংসফটের জেনারেল ম্যানেজার করা হয়। কিংসফট থেকে সে সময় লেই জুন অফিস সফটওয়্যার, ডিকশনারি সফটওয়্যার এগুলো বের করতে শুরু করেন। এক পর্যায়ে চীনের সফটওয়্যার বাজারে মাইক্রোসফটের সঙ্গে হাড্ডাহাড্ডি টক্কর দিয়েছিল এই কিংসফট। জেনারেল ম্যানেজার থেকে কিংসফটের সিইও হয়েছিলেন লেই জুন। প্রতিষ্ঠানটাকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। 6 জনের প্রতিষ্ঠান থেকে 1000 কর্মীর প্রতিষ্ঠান হয়েছিল এটা তার আন্ডারে। এই কিংসফটে থাকার সময়ই লেই জুন আরেকটা কাজ করেছিলেন, সেটা হলো তিনি joyo.com নামে একটা সাইট বানিয়েছিলেন। এটা আসলে তার একটা পার্সোনাল প্রজেক্ট ছিল। সাইটটা থেকে শুরুতে বিভিন্ন ফাইল টাইল ডাউনলোড করা যেত, আমরা যেমন বিভিন্ন সাইট থেকে মুভি নামাই, সফটওয়্যার নামাই, এরকম। পরে এটাকে তিনি অনলাইন বুক স্টোর বানিয়ে ফেলেন। এই সাইটটা পরে চীনে এত জনপ্রিয় হয়েছিল যে অ্যামাজন যখন দেশটার বাজারে যায় তখন তারা এটা কিনে নেয় এবং এটার নাম বদলে অ্যামাজন চায়না করে ফেলে। এমনও শোনা যায় যে জেফ বেজোস নাকি ব্যক্তিগতভাবে লেই জুনের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন যে অ্যামাজন চায়না ততটা ভালো ব্যবসা করতে পারছে না। তো 2007 সাল পর্যন্ত কিংসফটে থাকার পর সেখান থেকে সরে আসেন লেই জুন। তিনি হয়ে যান বিনিয়োগকারী। ততদিনে তিনি বেশ ধনী মানুষ, ভালো কানেকশনও আছে, চাইলে বাকি জীবনটা আরামেই কাটাতে পারতেন, কোনো সমস্যা হতো না। কিন্তু তার মাথায় ঢুকে গিয়েছিল যে তাকে স্মার্টফোন ব্যবসায় নামতে হবে। এটা নিয়ে পরিকল্পনা গোছাতে শুরু করেন তিনি। ওই সময় চীনের বাজারে ফ্ল্যাগশিপ স্মার্টফোন দিত হাতে গোনা 2-1টা ব্র্যান্ড। সেগুলো চালানো খুব কষ্টকর ছিল, দামও বেশি ছিল। অন্যদিকে অনেক ফোন কোম্পানি ছিল যারা নকল প্রোডাক্ট বানাতো, সেগুলোর কোয়ালিটি ভালো ছিল না একদমই। এই জিনিসটাকেই বদলে দিতে চাইছিলেন লেই জুন। সমস্যা হলো লেই জুনের ফোনের বাজার সম্পর্কে তেমন ভালো কোনো আইডিয়া ছিল না। তিনি সফটওয়্যারের বাজার সম্পর্কে জানতেন, কিন্তু ফোনের বাজারে ছিলেন একেবারেই অনভিজ্ঞ। তো লেই জুন চিন্তা করলেন যে ফোন যদি আমাকে বানাতেই হয় তাহলে আমি কেমন ফোন বানাবো। মোটা দাগে 3টা জিনিস পেলেন সে। 1, এটার ভালো হার্ডওয়্যার হতে হবে, 2, এটার ভালো সফটওয়্যার হতে হবে, এবং 3, এটার ইন্টারনেট সার্ভিসটা ভালো হতে হবে। তো ওই সময় হার্ডওয়্যারের জন্য বিখ্যাত ছিল মটোরোলা,
সফটওয়্যারের জন্য ছিল মাইক্রোসফট, আর ইন্টারনেট সার্ভিসের টপে ছিল গুগল। তো লেই জুন চিন্তা করলেন যে আমি যদি এই 3 কোম্পানি থেকে লোক এনে আমার টিম গুছাতে পারি তাহলে এটা করা সহজ হবে। যেই ভাবা সেই কাজ, লেই জুন চলে গেলেন গুগল চায়না ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট লিন বিনের কাছে। সরাসরি তাকেই অফারটা দিলেন। লিন বিনও তখন গুগল ছাড়তেই চাইছিলেন, কিন্তু তার লক্ষ্য ছিল ভিন্ন। একটা অনলাইন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম বানাতে চাইছিলেন তিনি। তো লেই জুন আলাপ আলোচনার পরে তাকে বেশ কষ্টে কনভিন্স করেই ফেললেন, আর লিন বিন চলে এলেন তার টিমে। এরপর লেই জুন গুগলের আরও মানুষজন নিয়োগ দেওয়ার চেষ্টা করলেন, বেশ কয়েকটা ইঞ্জিনিয়ারের সঙ্গে আলাপে বসলেন, কিন্তু বারবারই ব্যর্থ হতে হচ্ছিল তাকে। ঠিক এরকম একটা সময়ই হংফেং নামের গুগলের একজনকে পেয়ে গেলেন তিনি। সে প্রথমে খানিকটা ইতস্তত করলো, পরে রাজি হয়ে গেলেন। এই যে 3 জনের কথা বললাম, লিন বিন, হংফেং এবং লেই জুন, এই 3 জনই ছিলেন শাওমির একদম প্রথম ধাপের কোর 3 জন। কিন্তু 3 জন দিয়ে তো আর ফোন কোম্পানি হবে না। লেই জুন শাওমির প্রথম বছরটা ব্যয় করলেন জাস্ট টিম গুছানোর কাজে। একটা সময় গিয়ে দেখা গেল যে 14-15 জনের একটা ট্যালেন্টেড পার্সনদের টিম হয়েছে। তাদের কাছে লেই জুন নিজের ভিশনটা ক্লিয়ারভাবে তুলে ধরলেন। এছাড়াও আরেকটা জিনিস বললেন যে তিনি প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোন দিতে চাইছেন একদম সাশ্রয়ী দামে। প্রবলেমটা হলো লেই জুন যাদের নিয়েছেন তারা হার্ডওয়্যার মার্কেট সম্পর্কে ততটা জানতেন না, আর তাই তারা সবাই মিলে একটা অভিনব সলিউশন বের করলেন যে আমরা প্রথমে কোনো হার্ডওয়্যার বানাবো না, আমরা একটা অপারেটিং সিস্টেম বানাবো যেটা খুব সহজ হবে, চীনের মানুষজন সহজে ব্যবহার করতে পারবে, আর এর পুরোটাই তৈরি করা হবে ওপেন সোর্স সিস্টেমের উপর ভিত্তি করে। সে সময় অ্যান্ড্রয়েড মাত্র কয়েক বছর হলো এসেছে। ঠিক হলো অ্যান্ড্রয়েডের উপর ভিত্তি করেই গড়ে তোলা হবে তাদের নতুন অপারেটিং সিস্টেমটা। তারা এটার নাম রাখলেন মি ইউআই। মাত্র 2 মাসের মধ্যেই তারা মি ইউআই তৈরি করে ফেললেন। এখন এটা লঞ্চ করার পালা। অনলাইনে একটা ফোরামও তৈরি করলেন, অনেককে অ্যাপ্রোচও করলেন, কিন্তু কেউই সেভাবে রাজি হচ্ছিল না। তার কারণ হচ্ছে এটা অপারেটিং সিস্টেম, অ্যাপ না। এটাকে মোবাইলে নিতে হলে রীতিমতো ফ্ল্যাশ দিয়ে নিতে হবে, এবং ফ্ল্যাশ দেওয়ার সময় যদি কোনো ঝামেলা হয় কোনোভাবে, তাহলে যে নিবে যার মোবাইলে সেটা শেষ, ওটা একেবারে ইটের টুকরা হয়ে যাবে, ওটা দিয়ে আর কোনো কাজই করা যাবে না। অনেক চেষ্টার পর অনেক কষ্টে 100 জনকে পাওয়া গেল। তারা রাজি হলো যে আচ্ছা ঠিক আছে, আমরা এই অপারেটিং সিস্টেমটা নিব। লেই জুন ও তার টিম ঠিক করলেন যে এই 100 জনকে তারা আলাদা একটা সম্মান দিবেন। তো তাদেরকে কিছু বলা হলো না, কিন্তু অপারেটিং সিস্টেমের বুট স্ক্রিনে যেখানে কোম্পানির লোগো থাকে সেখানে এই প্রথম 100 জনের নাম দিয়ে দিলেন তারা। মি ইউআই লঞ্চ হলো 2010 সালের অগাস্টে। অপারেটিং সিস্টেম হাতে পেয়ে ওই 100 জন দেখলেন যে তাদের নামই স্ক্রিনে দেওয়া। তাদের উৎসাহ বেড়ে গেল কয়েক গুণ। এক ধরনের ভালো লাগাও তৈরি হলো শাওমির প্রতি। তারা প্রতিদিন নানা ধরনের ফিডব্যাক দিতে থাকলেন, আর শাওমি প্রতি সপ্তাহেই আপডেট এনে এনে প্রয়োজনীয় ফিডব্যাকগুলো ইমপ্লিমেন্ট করতে থাকলো। তাদের এই অ্যাপ্রোচের কারণে ধীরে ধীরে বাড়তে শুরু করলো এটার ইউজার বেস। 1 বছরের মাথায় গিয়ে দেখা গেল 3 লাখ ইউজার হয়ে গেছে অপারেটিং সিস্টেমটার। এদিকে লেই জুন কিন্তু এই সময়টাতেও বসেনি, তিনি এর মধ্যে নিজের হার্ডওয়্যার টিমটাও গুছিয়ে এনেছেন। এবার তিনি হাত দিলেন স্মার্টফোন তৈরির দিকে। স্মার্টফোন তৈরিতে হাত দিয়ে তিনি পড়লেন আরেক বাধার মুখে। ফোন তৈরির জন্য বিভিন্ন কম্পোনেন্ট প্রয়োজন, সবই বিভিন্ন সাপ্লায়ারের কাছে কিনতে পাওয়া যায়, কিন্তু বেস্ট কোয়ালিটির জিনিস যারা দেয় তারা লেই জুনকে পাত্তাই দিলেন না। ওদিকে বেস্ট কম্পোনেন্ট যদি না পাওয়া যায় তাহলে যেই প্রিমিয়াম ফোন লেই জুন তৈরি করতে চাচ্ছেন তা তৈরি করা সম্ভব না। ওই সময় বেস্ট ডিসপ্লে ছিল শার্পের। তারা শাওমির সঙ্গে মিটিংয়েই বসতে রাজি হচ্ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে লেই জুন শার্পের সঙ্গে একটা মিটিং অ্যারেঞ্জ করেন। ঠিক হয় জাপানের ওসাকা শহরে শার্পের অফিসেই মিটিং হবে, কিন্তু মিটিংয়ের ঠিক 9 দিন আগে জাপানে বড় লেভেলের একটা ভূমিকম্প হয়। দেশটার ফুকুশিমা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে পারমাণবিক বিপর্যয় ঘটে যায়। সিচুয়েশন অনেকটা এরকম দাঁড়ায় যে জাপানে গেলে রেডিয়েশন এক্সপোজারের ঝুঁকি আছে, কিন্তু লেই জুন পিছু হটলেন না। তার সঙ্গী হলেন এবার লিন বিন ও হংফেং। এই 3 জন মিলে উঠে পড়লেন ফ্লাইটে। প্লেনে উঠার পর তারা দেখতে পেলেন যে যাত্রী বলতে খালি তারা 3 জনই আছেন, অন্যরা ভয়ে জাপানের দিকে যাচ্ছেই না। যাই হোক, শেষ পর্যন্ত মিটিংটা হয়। শার্প তাদেরকে ডিসপ্লেও দিতে রাজি হয়, আর ঠিক এভাবেই তারা কষ্ট করে একের পর এক বেস্ট সাপ্লায়ার জড়ো করতে থাকেন। অবস্থা অনেকটা এমন হয়ে গিয়েছিল যে সাপ্লায়াররা সে সময় যে দাম বলছিলেন তারা সে দামেই রাজি হয়ে যাচ্ছিলেন, বার্গেইন করার কোনো সুযোগ ছিল না। এতে করে তাদের যে খরচ করার কথা ছিল সেটা অনেক বেড়ে যায়।
লেইজুনের ইচ্ছা ছিল 1499 ইউয়ান মানে $240 প্রিমিয়াম ফোন দেওয়ার, কিন্তু শেষের দিকে খরচ হিসাব করে দেখা যায় যে তাদেরকে ফোন বিক্রি করতে হবে 1999 ইউয়ানে মানে $320। এদিকে দামের বিষয়টা নিয়ে লেইজুন পড়ে যান চিন্তায়, কেউ যদি এই দাম দেখে ফোন না কিনে তাহলে কি হবে। 2011 সালের 16 আগস্ট মি 1 ফোনটা লঞ্চ করে শাওমি। লেইজুন প্রোডাক্ট লঞ্চের ভেন্যুতে গিয়ে দেখেন যে ব্যাপক ভিড়। আসলে মি ইউআই এর যে ভক্তরা আছে তারা সাপোর্ট করতে চলে এসেছিল। লেইজুন যখন অনুষ্ঠানে পণ্যের দামটা বললেন তখন কারো উচ্ছ্বাসই থামছিল না। এত ভালো ফোন এত কম দামে, প্রথম ব্যাচেই তারা 3 লাখ প্রি অর্ডার পেয়ে গেলেন। এদিকে লেইজুন ও তার টিম ব্যাপক খুশি হলো, তারা পড়ে গেলেন আরেক বিপদে। এত বেশি অর্ডার যে এটা ফুলফিল করার মতো টাকা বা কম্পোনেন্ট কোনোটাই তাদের হাতে নাই। তাদের প্রোডাকশন ক্যাপাসিটি তখন অনেক কম। যাই হোক, তারা ধীরে ধীরে সে বাধাও কাটিয়ে উঠলেন। শেষ পর্যন্ত 79 লাখ মি 1 স্মার্টফোন বিক্রি হয়েছিল। ফোন ব্যবসা দাঁড়িয়ে গেছে, এ পর্যায়ে লেইজুন চিন্তা করলেন অন্যান্য পণ্য বানাবেন তারা, কিন্তু ইনোভেটিভ ওয়েতে। তো সে ইনোভেটিভ ওয়েটা কী হবে? সেটা হবে যে সব শাওমির ব্র্যান্ডের অধীনেই থাকবে, বাট প্রত্যেকটা সাব ব্র্যান্ড হবে পুরোপুরি স্বতন্ত্র। এভাবে তারা রাইস কুকার, পাওয়ার ব্যাংক, হেডফোন, এয়ার পিউরিফায়ার, স্মার্ট গ্যাজেটস, টিভি, ইলেকট্রিক কেটলি, স্মার্ট টুথব্রাশ, প্রায় সব ধরনের জিনিস তৈরিতে হাত দিয়ে দিলেন। সেগুলো জনপ্রিয় হলো ব্যাপক, চীনের বাজারে সেগুলো ব্যাপক বিক্রি হতে শুরু করলো। কিন্তু এই গ্রোথ তাদেরকে একটা প্রবলেমের সামনে এনে দাঁড় করালো। তারা যে এতদিন এগুলো নিয়ে ব্যস্ত, এই সময়টাতে তাদের স্মার্টফোন ব্যবসা কিছুটা কমে গেছে। 2015-16 সালের দিকে ঘটে বিক্রি কমে যাওয়ার এই ঘটনা। এখন স্মার্টফোন ইন্ডাস্ট্রির একটা বৈশিষ্ট্য আছে যে আপনার বিক্রি যদি একবার কমে যায় তাহলে ওটা বাড়ানো প্রায় অসম্ভব, কারণ মার্কেটটায় ব্যাপক প্রতিযোগিতা। আপনার জায়গা নেওয়ার জন্য আরও 10টা প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে। লেইজুন তার পুরো মনোযোগটা দিলেন শাওমির স্মার্টফোন ব্যবসার দিকে। 2016 সালে তার আন্ডারে প্রতিষ্ঠানটা মি মিক্স মডেলটা নিয়ে আসলো। এটাই ছিল বেজেললেস ডিসপ্লে। এখানে বলা ভালো যে বেজেললেস ডিসপ্লে বাজারে প্রথম এনেছিল শার্প, আর শাওমি এটাকে মি মিক্সের মাধ্যমে পরিণত করেছিল আধুনিক ট্রেন্ডে। শাওমি এই ধরনের ফোন আনার পরপরই দেখা গেল যে অন্যান্য সব ফোন কোম্পানি এটা বানাতে চাচ্ছে। তো এভাবে বিক্রি কিছুটা বাড়লো শাওমির। লেইজুন আরেকটা ম্যাসিভ প্রবলেম খুঁজে বের করলেন, যেটা সলভ করলে বিক্রি আরও কিছুটা বাড়া সম্ভব। সেটা হচ্ছে যে শাওমি তাদের ফোন অনলাইনে সেল করে, তাদের অফলাইনে প্রেজেন্স নেই। অন্যদিকে ভিভো, অপো এবং অন্যান্য চীনা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন লোকাল মার্কেটে দোকানের মাধ্যমে ফোন সেল করছে। এই কারণে লোকাল মার্কেটে শাওমির চেয়ে ওই ব্র্যান্ডগুলো এগিয়ে গেছে এবং তাদের প্রেজেন্স একেবারে চীনের প্রত্যন্ত অঞ্চলগুলো পর্যন্ত আছে। শাওমির ডিলারশিপ নিতে রাজি হলো না কেউ। অন্যান্য প্রতিষ্ঠানের ফোন বিক্রি করলে চীনের লোকাল দোকানদাররা যে পার্সেন্টেজ পেত, শাওমি তাদেরকে সেই পার্সেন্টেজটা দিতে পারছে না। আর শাওমি এটা করতে পারছে না অন্য এক কারণে। শাওমি যেহেতু প্রিমিয়াম মানের ফোন সাশ্রয়ী দামে দিচ্ছে, তাদের পক্ষে ওই পার্সেন্টেজ দেওয়াই সম্ভব না। আবার শাওমি যে নিজের স্টোর খুলে ফোন বিক্রি করবে সেটাও পসিবল না, কারণ স্টোরেরও তো একটা খরচ আছে। ওই যে লাভ হয় ফোন থেকে, সেটা দিয়ে স্টোরের খরচ টানতে গেলে দেখা যাবে যে দিন শেষে লসই হয়েছে। যাই হোক, অনেক চিন্তা ভাবনার পর শাওমি 2টা সলিউশন নিয়ে আসে। তারা প্রথমে নিজেরাই অনেকগুলো স্টোর খুলে সেখানে তারা শুধু স্মার্টফোন না, তাদের সব পণ্য দিয়ে দেয়, ওই যে সাব ব্র্যান্ড ছিল সবগুলো। এতে করে দেখা যায় প্রচুর পণ্য কেনা বেচা হচ্ছে এবং দোকানের খরচ উঠে আসে। অন্যদিকে চীনের প্রত্যন্ত অঞ্চলে সিলেক্টিভ কিছু ডিলারকে তারা অভিনব পন্থায় স্মার্টফোন দেওয়া শুরু করে। সাধারণত স্মার্টফোন কোম্পানিগুলোর কাছ থেকে ফোন যখন ডিলারের হাতে যায় তখনই সেটা বিক্রি হয়েছে বলে ধরে নেয় কোম্পানিগুলো। ফোন বিক্রি নিয়ে তখন একটা রিস্কের মধ্যে থাকতে হয় ডিলারদের। শাওমি এই ঝুঁকিটাই সরিয়ে নেয়। তারা ওই ডিলারদের বলে দেয় যে ফোন শুধু কাস্টমার কিনলেই আমরা সেটাকে বিক্রি হয়েছে বলে ধরবো, আর না হলে ধরবো না। এতে করে চীনের প্রত্যন্ত অঞ্চলের ওই ডিলাররা একটা ভরসা পায়, তারা ফোন নিতে রাজি হয়। নিজ দেশে পপুলার হওয়ার পর শাওমি বাইরের দেশগুলোতে কিভাবে পা রাখা যায় তা ভাবছিল। 2014 সালে তারা ভারতের বাজারে ঢুকে। সেখানে ঢুকে বাজার পাওয়ার জন্য তারা প্রথমেই ফ্ল্যাশ সেল দেয়। শাওমি তো এমনিতেই কম দামে ফোন দিচ্ছিল, তার আরও কম দামে ফোন দিয়ে দেয়। এতে করে বাজারে কিছুটা নামডাক হয় শাওমি।
তবে 2015 সালে ভারতের বাজারে Mi 4 ফোনটা নিয়ে ব্যাপক ধরা খায় প্রতিষ্ঠানটা। সেখানে তারা 5 লাখ ফোন পাঠিয়েছিল, কিন্তু এগুলো সেল হচ্ছিল না। ওই সময় চীনে চলে 4G আর ভারতে 3G, ফলে ভারতে যে ফোনগুলো পাঠানো হয়েছে ওগুলো সবই 3G মডেল। এগুলো যে আবার চীনে ফিরিয়ে এনে বিক্রি করবে সে উপায়ও নেই। এদিকে 5 লাখ ফোনের প্রায় পুরোটাই পড়ে আছে। তো লেইজুন দেখলেন যে এই সমস্যা যে খালি এবারই হয়েছে, সামনে হবে না তা না, এটা সামনেও হবে। তাহলে এটার একটা পার্মানেন্ট সলিউশন দরকার। তো সলিউশনটা কি হবে? সেটা হলো বিশ্বের অন্যান্য দেশের বাজারেও পা রাখা। বাজার বড় হলে তখন আর তাদের ভুগতে হবে না। তো শাওমি বিশ্বের বিভিন্ন দেশের বাজারে টিম পাঠালো, বাজার ধরার চেষ্টা করলো, পার্টনার খুঁজে বের করলো, নিজেদের ফোন সেসব মার্কেটেও লঞ্চ করলো। 1 বছর পরে গিয়ে দেখা গেল যে ভারতে যে তাদের ম্যাসিভ লস হয়েছিল সেটা রিকভার হয়ে গেছে। বর্তমানে 100টারও বেশি দেশে শাওমির প্রেজেন্স আছে। এভাবে ব্যবসা করতে গিয়ে শাওমি বিশ্বের নাম করা স্মার্টফোন ব্র্যান্ড হয়ে উঠল খুব দ্রুত। বিশ্বের তাদের পাওয়ারফুল অবস্থানের জন্য তারা ফরচুন গ্লোবাল 500 প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে এরই মধ্যে। এদিকে শাওমি নিজেদের বিজনেস করতে গিয়ে চীনের লোকাল কোম্পানিগুলোকেও কিন্তু বদলে দিয়েছে। এখন তারাও আর নকল ফোনের পেছনে না গিয়ে ফ্ল্যাগশিপ তৈরির পেছনে মনোযোগ দিয়েছে। শাওমি এখনও বেশ জোরালোভাবেই ব্যবসা করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটার ফাউন্ডার লেইজুন প্রতিটা অবস্টেকলকে সুযোগে পরিণত করেছেন সবসময়। আজকের এই ভিডিও শেষ করব শাওমির গাড়ি তৈরির ঘটনাটা দিয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের প্রথম মেয়াদের শেষ দিকে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেন। শাওমিও সে সময় নিষেধাজ্ঞার কবলে পড়েছিল। তখন শাওমি চিন্তা করে দেখলো যে কোনোদিন যদি তাদের স্মার্টফোনের ব্যবসা না থাকে তাহলে তারা কি করবে। শাওমির ফাউন্ডার লেইজুন এই চিন্তা থেকে শাওমিকে নিয়ে যান গাড়ি তৈরির দিকে। বিদ্যুৎ চালিত গাড়ি তৈরিতে হাত দেয় প্রতিষ্ঠানটা। 2024 সালে প্রতিষ্ঠানটা 1 লাখ গাড়ি তৈরি করেছে। আর গাড়ির ব্যবসার ক্ষেত্রেও শাওমির পলিসি ওই একই, প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু সাশ্রয়ী দামে। আমার আজকের এই ভিডিও এ পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই।